অনুষ্ঠানে থাকতেন, সিয়ামকে আমরা সেই অনুষ্ঠানে ঘন ঘন দেখতে চাই না। কেন দেখতে চান না? প্রথম যে প্রশ্নটা আমাকে সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে, পার্টিকুলারলি ফ্রম সিনিয়র জার্নালিস্ট লাইক ইউ, পোড়ামন দুইয়ের পরে দহন কেন? একজন দুজন মারার জন্য আসছে, আমি তাদেরকে ব্যাট নিয়ে তেড়ে যাচ্ছি, এগুলো কিন্তু স্ক্রিপ্টেড না। নতুন যারা আসে তাদেরকে একটা সুপ্রিম কিছুর মুখোমুখি হতে হচ্ছে, দ্যাট ইজ শাকিব খান। এবং এটা বলা হয় যে এখানে পলিটিক্স আছে, এখানে সিন্ডিকেট আছে। তো সিয়াম আসলে এগুলো ফেস করেছে কিনা। আই ডোন্ট থিঙ্ক সো। পূজাচেরির সাথে ফ্রেমে দেখতে খুব ভালো লাগছিল, থ্যাংক ইউ। মানে ডিসকন্টিনিউ হচ্ছে কেন আসলে? প্রিয় দর্শক, শুরু হচ্ছে আইজ অন স্টুডিওর নতুন অনুষ্ঠান স্টার ডায়েরি। এই অনুষ্ঠানে আমরা একজন তারকার ডায়েরি খুলব এবং আজকে আমরা যার ডায়েরি আপনাদের সামনে মেলে ধরব, তিনি এই মুহূর্তে আমাদের সিনেমার অনেক জনপ্রিয় একটি মুখ এবং তিনি ছোট পর্দায় শুরু করেছিলেন, কিন্তু এই মুহূর্তে আমরা বলবো যে সিনেমার যে নামগুলো আমরা আমাদের সামনে সবসময় আলোচনা করি, তাদের মাঝে জনপ্রিয় একটি নাম, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, তার সাথে আসলে অনেক আড্ডা হবে। তার নাম সিয়াম আহমেদ। আজ আমরা তার সাথে মূলত আলোচনা করব পোড়ামন 2 থেকে জঙ্গলি পর্যন্ত তার নানা ক্যারেক্টারের শেড নিয়ে। আমাদের সাথে থাকছেন সিয়াম আহমেদ। আসসালামু আলাইকুম। সিয়াম, কেমন আছেন? অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছি। আমরা আসলে আজকে মানে অনুষ্ঠানটা যেভাবে ভেবেছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে, সিনেমার ক্যারেক্টার নিয়ে তো মানুষের এক ধরনের প্রিপারেশন থাকে। সো পোড়ামন 2 থেকে জঙ্গলি সব সিনেমা নিয়ে হয়তো আমরা আলোচনা করতে পারবো না। আমরা কিছু ক্যারেক্টারি প্রিপারেশন নিয়ে আপনার সাথে আলোচনা করব। পাশে তো অন্য কিছু আলোচনা থাকবেই, যেহেতু এই ট্রেডটা আপনি বিলং করছেন। অল ইয়ার্স। পোড়ামন 2, এখানে আমরা সালমান শাহের একটি গানও পেয়েছি। একদম নতুন আসলেন আপনি এবং এর আগে আপনি টেলিভিশনে কাজ করছিলেন। সো ঠিক আজকে যদি আমি বলি যে একদম ডায়েরির প্রথম পৃষ্ঠায় যদি যাই, পোড়ামন 2 লেখা, কি মনে পড়ে আপনার? অনেক স্পেশাল এবং অনেক অনেক চিন্তা ভাবনা ছাড়া, যেটা মন থেকে আসে, যে প্রিপারেশনটা যেটা করতে ইচ্ছা করে ক্যামেরার সামনে, যেভাবে ক্যারেক্টারকে প্রেজেন্ট করতে ইচ্ছা করে, হয় না যে আনফিল্টার্ড। রাইট। তো অনেকটা আনফিল্টার্ড একটা ভার্সন ছিল পোড়ামন 2 এর সুজন শাহ। ঠিক তারপরের সিনেমাটাই সম্ভবত দহন। দহন। এই ট্রান্সফরমেশনটা নিয়ে আমার একটা আগ্রহ আছে আরকি, যে একদমই সুজন শাহ থেকে তুলা। জি। এই ট্রান্সফরমেশনের প্রস্তুতিটা কেমন ছিল আসলে? একদম মানে একটা নেশা করছে, একদম বলতে গেলে একটা আউটল। একটু এক্সট্রিম ছিল। হুম। প্রথম যে প্রশ্নটা আমাকে সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে, পার্টিকুলারলি ফ্রম সিনিয়র জার্নালিস্ট লাইক ইউ, পোড়ামন 2 এর পরে দহন কেন? মানে একটা রোমান্টিক ইমেজের পরে সবাই ট্রাই করে যে রোমান্টিক ইমেজটাকেই যদি আরেকটু ক্যাশ ধরে রাখতে আরকি, আমি একটু হ্যাঁ। সহজ যদি ভাবে বলি, ক্যাশ করা। হুম। আমার কেন জানি প্রথমবারই মনে হয়েছে, দর্শক যেহেতু আমাকে ফার্স্ট ক্যারেক্টারে গ্রহণ করেছে, প্রথম ফিল্মে গ্রহণ করেছে, এবং আমাদের একটা জেনারেশনের কাছে আমি বলবো, ইনফ্যাক্ট সিনিয়র অনেকের কাছেও, সাধারণ অডিয়েন্সের কাছে ছবিটা একটু স্পেশাল একটা জায়গায় চলে গেছে, তার গান দিয়ে হোক, মোমেন্টসগুলো দিয়ে হোক। তো আমার ভিতরে না প্রথম দিন থেকে এই চাহিদা, এই ভয়, এই অনুভূতি জন্ম নিয়েছে যে আমি আমার অডিয়েন্সকে বোর করতে চাই না। আই উইল ট্রাই মাই প্রসেস। আমি আমার রাস্তাতে থাকবো, আমি অনেক কিছু চেষ্টা করব তাদেরকে নতুন নতুন দেয়ার। হয় না যে আমরা যখন অনেক কিছু নতুন ডিশ বানানোর ট্রাই করি, True. সব মানে ডিশ কিন্তু সবার ভালো লাগবে এমন হয় না। সেক্ষেত্রে আমিও বলতে পারি যে আমার ক্ষেত্রেও সেমই হয়েছে। বাট একটা জিনিস আমি জানতাম, আমি আর যাই করি না কেন, আমি সেকেন্ড ফিল্মে আমি রোমান্টিক কোনো ইমেজ ক্যারি করব না। আচ্ছা। রোম্যান্স তার মধ্যে ইনবিল্ট হয়তো থাকবে মানুষ হিসাবে, কারণ দহনের চরিত্রের নাম ছিল তুলা মিয়া। রাইট। তো তার যে জার্নিটা, আমি বলবো বাসে আগুন দেওয়ার পর থেকে তার যে রিয়ালাইজেশনটা, হুম। আরেকজনের ফ্যামিলির কাছে যে ক্ষমা চাওয়াটা। তাদের ক্ষমা চাওয়ার যেই প্রক্রিয়াটা, হুম, হুম। পুরোটাই কিন্তু ঘটেছে কারণ তার ভেতরকার ওই ভালোবাসার জন্য, যে সে যখন দেখেছে যে তার সবচেয়ে ভালোবাসার মানুষটা সাফার করছে, তো আরেকজনের ফ্যামিলির যখন তার প্রিয় মানুষ সাফার করে, তারও তো ওর মতোই লাগার কথা। True. তখন আমি জানতাম না আমি কতদিন অ্যাক্টিং করতে পারবো, কারণ আমি আমার বাবার কাছ থেকে অলরেডি 1 বছর সময় নিয়ে এসেছিলাম যে ইন্টারেস্টিং। আমি 1 বছর। হ্যাঁ, তখন তো আমার চেম্বারের কাজ শুরু হয়ে গেছে। হুম। তো আমার আব্বার সাথে ডিলই এরকম ছিল যে আব্বা বলেছে
তুমি তোমার যতটুকু তোমার পক্ষে পসিবল তুমি সেই ভালো রেজাল্ট আমাদেরকে অলরেডি দিয়েছো। সো তোমার এফোর্ট নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। সন্দেহ নেই। প্যারেন্টসদের কাছ থেকে এরকম একটা স্টেটমেন্ট না একজন সন্তান হিসাবে, আর্টিস্ট অনেক পরে, বাট একজন সন্তানকে না অনেক বড় মোরাল একটা সাপোর্ট দেয়, একটা বুস্ট দেয় যে নাথিং ইজ ইম্পসিবল ফর মি। তো তখনও আমার কাছে মনে হয়েছে যে নাথিং ইজ ইম্পসিবল ফর মি। আমার বাসার কাছে হচ্ছে কমলাপুর রেল স্টেশন। হুম। তো আমি রাতের দিকে কমলাপুর, টিটিপাড়া এসব এলাকাতে যেতাম মাস্ক পরে। আমরা সাথে আরও লোকজন থাকতো। তো রাতের দিকে না ওখানে একটা ডিফারেন্ট লাইফ শুরু হয় আচ্ছা। সেই স্টেশনে। আমি একই সাথে বেশ কিছু নেশাগ্রস্ত যুবকদেরকে পেয়েছি। তাদের না আসলে কোনো লজিক তাদের কাজ করে না। তো আমার ক্যারেক্টারের প্রথম লার্নিং ওখান থেকে ছিল যে যখন কেউ অন্য কোনো কিছু নিয়ে হাই থাকে, তার যদি এই ধরনের যুবকদেরকে দিয়ে অনেক কিছু ঘটানো করানো সম্ভব। যায়, রাইট। সম্ভব। আমরা প্রথমে তো বলি যে ও খারাপ কাজ করেছে। আপনি তো এটা তাকে বুঝাতে পারবেন যে খারাপ কাজ কি আর ভালো কাজ কি, সেটার ডিফারেন্সটা বোঝে। তো আমার প্রয়োজন ছিল যে ক্যারেক্টারকে, তুলা মিয়াকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যে ও আসলে ভালো খারাপের ঊর্ধ্বে চলে গেছে। আচ্ছা। ওর কাছে সবই আরাম, সবই সুন্দর, কারণ ও হচ্ছে অন্য স্টেজে আছে। আমার একটা ছোট ডায়েরি মেনটেন করতাম আমি, সেখানে ডায়েরি। ডায়েরি। তো সেখানে আমি প্রথম লাইন এটা লিখেছিলাম যে আসলে ভালো খারাপ, ঠিক বেঠিকের অনেক ঊর্ধ্বে যখন ও ওর স্টেজে থাকে। তো তখন মনে হলো যে যদি আমি এরকম একটা অকারেন্স ঘটাই যেখানে এতগুলো মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে, ও কোনো নর্মাল স্টেজে সেটা ঘটাবে না। পল্টনে যখন আমরা শ্যুট করছিলাম, তার আগের আমার ইন্ট্রোডাক্টরি সিনের টাইমে, এটা অনেকে জানে না, আজকে অনেক দিন পরে মনে পড়লো, আমার কাজ ছিল যে পাবলিককে বুঝতে দেওয়া যাবে না এখানে কোনো একটা ঝামেলা হচ্ছে। ইনস্ট্যান্ট গামছা দিয়ে মুখ বেঁধে আমরা 5-7 জন রাস্তায় নেমে যাই। আমাদের সেট করা প্রপসের গাড়ি ছিল, গ্লাস ছিল, এবং আমরা সেগুলো ক্রিকেট ব্যাট দিয়ে আমি পিঠে ভাঙা শুরু করি। ভাঙা শুরু করতে করতে আমি জানি না কি হলো, রিয়াল মানুষজন আমাকে চেস করছে, 1-2 জন মারার জন্য আসছে, আমি তাদেরকে ব্যাট নিয়ে তেড়ে যাচ্ছি। এগুলো কিন্তু স্ক্রিপ্টেড না। একটা সিকোয়েন্স এখানে স্ক্রিপ্টেড না এটা, কারণ ক্যামেরা সব হচ্ছে হিডেন জায়গায় রাখা। যেটা দর্শক জানে না, আমি ভাঙতে ভাঙতে আমাদের ইউনিটের 2-3টা গাড়ির গ্লাস ভেঙে ফেলছিলাম, যেটা আমাদের প্রপস ছিল না, এবং সেটা ড্যামারেজ আমাদেরকে দিতে হয়েছিল, কারণ একসাথে যখন রাখা ছিল তখন বুঝতে পারছিলাম না যে কোনটা আসলে রাইট। আর ওই জাজমেন্ট করতে গেলে আমি মনে করি যে আমার ওই মোমেন্টাম করে নষ্ট হয়ে যেত আমাকে আসলে। খুঁজতে হচ্ছে যে কোনটা প্রপস কোনটা Right. প্রপস না, যেটা সামনে ওইটাই। হুম। এবং যে মোমেন্টে আমি 2 থেকে আড়াই মিনিটের ভিতরে আমাকে পুরো বিষয়টা ঘটাতে হয়েছে। তারপর আমার টিম নিয়ে পালিয়ে পলওয়েল মার্কেটের পিছনের যে জায়গাটা, ওই জায়গায় চলে যেতে হবে। তো ওখানে যাওয়ার পর আমি রিয়েলাইজ করলাম যে মানুষজন খুঁজছে যে আমাকে মারার জন্য। সো তখন আমি বুঝলাম যে ফাইন, আই এম সাকসেসফুল ওই জায়গাতে। রাইট। আমরা মানে ক্যারেক্টারগুলো নিয়ে আবার ফিরে আসবো। আমার একটু জানার ইচ্ছা যে এটা তো আসলে একটা অনেকদিন ধরে একটা মানে ধারণা যে নতুন যারা আসে তাদেরকে একটা সুপ্রিম কিছুর মুখোমুখি হতে হচ্ছে, দ্যাট ইজ শাকিব খান। এবং এটা বলা হয় যে এখানে পলিটিক্স আছে, এখানে সিন্ডিকেট আছে। তো সিয়াম আসলে এগুলো ফেস করেছে কিনা, মানে ইন রিয়াল, যে তার কি আসলেই মনে হয়েছে কিনা যে তার কোনো একটা সিনেমায় সে কাস্ট হয়েছে, সে বাদ পড়ে যাচ্ছে, বা তার কোনো একটা সিনেমা রিলিজ হচ্ছে, এখানে সে একটা মানে প্রবলেম ফেস করছে? আই ডোন্ট থিঙ্ক সো। আচ্ছা। আমি যে ধরনের গল্পগুলো অথবা যে ধরনের ক্যারেক্টারগুলো জেনারেলি সিলেক্ট করা ট্রাই করি, কনভেনশনালি আমাদের হিরো সমাজ সেগুলোকে সাইড কাটিয়ে যাওয়া ট্রাই করে, এড়িয়ে যাওয়ারই চেষ্টা হ্যাঁ। করে আর কি। তো আমার জন্য এটা সুবিধা হয়েছে যে আমার ওই বাজারে কাটতি চলছে এই ধরনের ক্যারেক্টার নিয়ে টানাটানি কম হয়। আমার এর কোনো জন্য প্রবলেম মানে বোঝা যায় নাই? ভাইয়া এভরিথিং ওয়াজ ভেরি গুড গোয়িং, ইট ওয়াজ গুড গোয়িং। ইটস আ বিউটিফুল ইকোসিস্টেম। হুম। তো ওয়েন এভার ইউ আর পার্ট অফ দ্য ইকোসিস্টেম, তো তখন আপনাকে চান আর না চান, সেটা আপনাকে কোথা থেকে ফোর্সটা আসছে সেটাও আপনি বুঝবেন না। এই মুহূর্তেও কিন্তু দুই ধরনের আলোচনা আছে। সেটা হচ্ছে যে শাকিব খান হিরো, তার জায়গায় তো ডেফিনেটলি সে আমরা সবাই বলি যে সে একটা বেস্ট পজিশনে আছে। আবার সিয়ামও তার সময় অনুযায়ী সেও একটা খুব ভালো পজিশনে আছে। তো অনেকে এই ব্যাপারটা এভাবে আলোচনা করেন যে শাকিব খান যে অনুষ্ঠানে থাকতেন, সিয়ামকে আমরা সেই অনুষ্ঠানে মানে ঘন ঘন দেখতে চাই না, এরকম কিন্তু একটা বাজ আছে আর কি। জি, সো এই ব্যাপারটা আসলে সিয়াম মানে কেন দেখতে চান? আপনারা যদি ইন্ডাস্ট্রির সবাইকে একসাথে দেখতে চান, আপনারা চান আমাদের মধ্যে ব্রাদারহুড, দেখতে তো ভালো লাগে। আমি অনেকের কাছ থেকে শুনেছি, কারণ আমরা তো এটা ওপেনলি দেখাতে পারি না। যদি ক্যামেরার পিছনে যখনই আমাদের দেখা হয়, শাকিব ভাইয়া তো
সে না এখন ভালো খারাপের ঊর্ধ্বের একটা জায়গায় চলে হ্যাঁ, গেছে, বিকজ হি হ্যাজ সার্ভড ডেফিনেটলি। ফর সো মেনি ইয়ার্স। এবং যে কোনো কমার্শিয়াল হিরোর জন্য হি হ্যাজ বিন লাইক অ্যান আইকন এখন, আমি বলবো। কারণ তার যে ট্র্যাক, সে তার ট্র্যাককে যেভাবে পরিবর্তন করেছেন, সময়ের সাথে নিজেকে যেভাবে বদলেছেন, আহ, যারা ম্যাস পিপলকে সার্ভ করার জন্য সিনেমা করেন তাদের সবার ওখান থেকে কিছু শেখারই আছে। অবশ্যই। আম, আপনার ব্যক্তিগত জায়গা থেকে আপনি যেটা পছন্দ আপনি সেটা নেবেন, যেটা আপনার ভালো লাগে না আপনি সেটা নেবেন না। আমি যতবার তাকে ক্যামেরার পিছনে পেয়েছি, যতবার, ইনফ্যাক্ট এখন যারা কাজ করছেন, লাইক রাজ ইজ মাই ফ্রেন্ড ফর সো মেনি ইয়ার্স। রাইট। নিশোবার সাথে আমি কাজ করেছি সেই স্মল স্ক্রিন থেকে। বাকি যারা কাজ করছেন, আমার ক্যামেরার পিছনে আমি দেখি যে সবাই এত, আমরা একসাথে থাকি, একসাথে আড্ডা দিই, অথবা কোনো জায়গায় দেখা হলে আন্তরিকতা এত সুন্দর থাকে। আমার মাঝে মাঝে মনে হয় কি, এই জিনিসটা আসলে দর্শকের সামনেও আসা উচিত। কারণ এটার আসলে ভালোবাসাটাও প্রকাশ হওয়া উচিত। রাইট, এবং রাইট। তারা যদি ওই জায়গাতে একটা কথাও লেখেন যে হতেই পারে যে আমি তার সবচেয়ে পছন্দের না, অথবা আমার কাজ সে অ্যাপ্রিসিয়েট করেন, কিন্তু আমার পাশে যে আছেন তার কাজটা সে পছন্দ করেন, ফ্যান। আবার কেউ হয়তো আমাকে খুব পছন্দ করেন, পাশের একজনকে পছন্দ করছেন না। যখন তারা একসাথেই ব্রাদারহুড দেখেন না, তখন তাদের পজিটিভ থট শুরু হয় ফর দ্য ইন্ডাস্ট্রি। ফাইন। আমি ভেরি গুড একটু কনভারসেশন, এগিয়ে যেতে চাই প্লিজ। যে এই যে একসাথে দেখা যাচ্ছে, এবং নিশ্চয়ই আমাদের দর্শকও জানেন যে শাকিব খানও কিন্তু বলেছে যে এই সময়ের সুপারস্টার, ভালোবাসা থেকে বলুক যেভাবে বলুক, সিয়ামকে বলেছে। হ্যাঁ, ভেরি মাচ গ্রেটফুল। আই অ্যাপ্রিসিয়েট। তা বলার অভ্যাসটা আসলে খুব জি, জি, দরকার জি। জুনিয়রদেরকে বলা। আমি একটু এগিয়ে যেয়ে বলতে চাই যে এটা আসলে আমাদের আরো বেশি কাজে লাগতো যদি শাকিব খান এবং সিয়াম স্ক্রিন শেয়ার করতো। ও ওয়াও। এটা কেন হয় না, বা এদিকে আমরা যেতে পারি না কেন, বা এইটা কি শাকিব আর সিয়াম আলোচনা করতে পারে কিনা? আমরা অলরেডি করেছি আলোচনা, আমাদের একটা শুটিং এর সেইটার রেজাল্ট একটু জানতে চাই। আমিন খান ভাইও ছিলেন তখন। আচ্ছা। মানে ইন্টারেস্টিংলি, যখন আমিন ভাই আর সাকিব ভাইয়ের অনেকদিন পর দেখা হয়েছিল, এক্স্যাক্টলি ওই মোমেন্টে আমারও শ্যুট চলছে, আমিও ছিলাম ওখানে। সো আমিও মুগ্ধ হয়ে তাদের গল্পগুলো শুনছিলাম, তাদের একসাথে সিনেমা ছিল, তারা দুজন Right. গুনগুন করে সে গান গাচ্ছেন। মানে এটা দেখতে না, অ্যাজ আ ইয়াং আর্টিস্ট আমি বলবো ইন দ্য ইন্ডাস্ট্রি, অর তাদের থেকে তো আমরা আসলে অনেক কম এক্সপিরিয়েন্সড। এটা দেখতে খুব ভালো লাগে, Right. দ্য ব্রাদারহুড। তো যখন আমাকে সে গল্প বলছে, সাকিব ভাই আমাকে বলছে যে সিয়াম আই ওয়ান্ট টু ডু দিস, আমি এরকম একটা জিনিস প্ল্যান করছি, এটা কেন করি, এটা চল আমরা করি এরকম কিছু। আমি তাকে বলছি লেটস ডু ইট। মানে অল ইয়ার্স আপনি যদি বলেন যে ইয়েস দিস ইজ দ্য স্ক্রিপ্ট, প্রবলেম কই সৈকত ভাই? যখন আমি একটা ছবিতে চুক্তিবদ্ধ হই, তখন কিন্তু সেই ছবিতে আমার যারা দর্শক আছেন, যারা আমার কাছে পছন্দ করেন, তাদেরও একটা এক্সপেকটেশন তৈরি হয়। আমি কখনোই চাই না যে ভাইয়ার সাথে স্ক্রিন শেয়ার করা, অথবা সিনিয়র কারোর সাথে আসা, দিস ইজ সাচ আ বিগ অপরচুনিটি। ওকে। আমি বলবো যে এটা অনেকটা বুলজাই গেমের মতো, আপনার তীরটা ঠিক জায়গায় লাগতে হবে। তখন যদি স্ক্রিপ্টে প্রপার জায়গা না দিয়ে জিনিসটাকে এককেন্দ্রিক করে ফেলা হয়, তাহলে কিন্তু আমি কি করতে পারতাম সেটা আমার ভেতরেই থেকে যাবে, সেটার দর্শক কখনো জানতে পারবে না। তো যে মুহূর্তে আমি বলবো আমাদেরকে এভাবে মাথায় রেখে প্রপারলি স্ক্রিপ্টে অতটুকু জায়গা দেওয়া হবে, আমাকে পারফর্ম করার সুযোগ দিতে হবে, আমি যেন আমার বেস্ট পারফরমেন্সটা দিতে পারি, সো দ্যাট ইট এনহ্যান্সেস দি আদার পারফরমেন্সেস টু। এমন না যে আমি নাম কা ওয়াস্তে একটা জায়গায় যাচ্ছি, আচ্ছা ক্যামিও দিয়ে চলে আসলাম, না। আই ওয়ান্ট টু ডু জাস্টিস। মানে দুজনের জন্য মানে করার কিছু থাকে আর কি। অবশ্যই, আমরা আবার দর্শকদের জন্য ট্রিট কিভাবে হবে? রাইট, আমরা আবার একটু ক্যারেক্টার গুলোর গল্পে চলে আসি। প্লিজ এরপরে কোনটা পিক করতে পারি আমরা? ফাগুন হয় ইমিডিয়েটলি। ইনফ্যাক্ট সাইন করা মোস্ট প্রবলি আমার ছবি হিসাবে দ্বিতীয় ছিল হয়তো ফাগুন হয়, তখন থেকে কথা শুরু হয়েছিল। অ্যান্ড অ্যাজ ইউ সি, যদি আপনি দহনকে আমার সেকেন্ড ফিল্ম দেখেন, তাহলে থার্ড সিনেমা ইজ ওয়ে টু ডিফারেন্ট। ফাগুন হয় করার সময় আমি জানতাম যে আমাদের ভাষা আন্দোলন নিয়ে পূর্ণাঙ্গ কোনো সিনেমা বাংলাদেশে হয়নি। হুম। আমার কাছে এটা, টিমের নেতৃত্ব দিচ্ছিলেন তৌকির আহমেদ ভাই, উনি একজন পরীক্ষিত পরিচালক এবং একজন অভিনেতা হিসেবেও তাকে আমি অনেক সম্মান করি। আমার টিভি থেকেই খুবই পছন্দের একজন আর্টিস্ট উনি। আমার মনে হয়েছে যে এই ছবিটার সাথে যদি আমি জাস্টিস করতে পারি, আমার ক্যারেক্টারের সাথে, নাসির ছিল চরিত্রের নাম, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, এই ক্যারেক্টারটা থেকে যাবে, এই ছবিটা থেকে যাবে। True. তো আমার জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল যে আমার ক্যারিয়ারের থার্ড সিনেমাতে আমি আমাদের ফিল্মের লেগাসির একটা ছোট্ট একটা ক্ষুদ্র অংশ হওয়ার সুযোগ পাচ্ছি। ওই মোটিভেশন থেকে করা ছিল, এবং আমি পুরোপুরিভাবে, যেহেতু আমি ইমিডিয়েটলি দুটো ব্যাক টু ব্যাক কমার্শিয়াল সিনেমা করে এসেছিলাম,
আমার অনেক বডি ল্যাঙ্গুয়েজ, অনেক ডেলিভারি হয়তো তৌকির ভাইয়ের ওই সময় মনে হচ্ছিল না যে এটা তার ছবির সাথে যায়। তো আমি সবার আগে জানার চেষ্টা করেছি যে তার কি দরকার, এবং যেই মুহূর্তে আমি জেনেছি তারপর থেকে উনি সেটে আর কোনো তুলা অথবা সুজন শাহকে উনি পাননি, উনি ওনার নাসিরকে পেয়েছেন অলওয়েজ। মানে এরপর কি আমি পিক করবো নাকি প্লিজ প্লিজ শান? শান, পুলিশ ট্রেনিং, এবং এই জন্যের আরো কিছু ছবি আছে, আমরা একই জি। সাথে বলতে পারি যে শান, না অপারেশন, বাট প্রত্যেকটা প্রিপারেশন আলাদা। রাইট, প্রিপারেশন। যেমন শানের জন্য হচ্ছে আমি পুলিশ একাডেমিতে ট্রেনিং নিতে পেরেছিলাম, সুযোগ পেয়েছিলাম, শারদায়? রাইট। এবং আচ্ছা আচ্ছা। আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের যিনি রাইটার ছিলেন আজাদ খান, আহ, উনি তো একজন সিনিয়র কর্মকর্তা, উনি তো ওনার এক্সপিরিয়েন্স থেকে কিন্তু গল্পটা লিখেছিলেন মানব পাচার নিয়ে। উনি ওনার টাইমে উনি যেই গুরুর আন্ডারে ট্রেনিং নিয়েছিলেন, একজন তো ওস্তাদজি থাকেন হুম হুম হুম। ট্রেনিং গ্রাউন্ডে সারজাতে, তো ওই ওস্তাদজির কাছেই আমি ট্রেনিং নিয়েছিলাম। আমি যখন গিয়েছি তখন ওনাকে আমি পেয়েছি, উনি রিটায়ারমেন্টে চলে গেছেন। তো আজাদ ভাই খুব সুন্দরভাবে আমাকে পরিচয় করিয়ে দিয়ে উনি বলেছিলেন যে ওস্তাদজি, আমরা তো সবাই আপনার হাতে মানুষ হচ্ছি, আমি চাই যে ওই ট্রেনিংটা আপনার কাছ থেকে পাক। আচ্ছা, কত দিনের ট্রেনিং ছিল? দ্যাট ওয়াজ ফিউ উইকস, আমি বলবো যে আড়াই সপ্তাহ, 2-2.5 সপ্তাহের মতো আমি ট্রেনিং নেওয়ার সুযোগ পেয়েছিলাম। আমাদের আরও কিছু জিনিস করার ইচ্ছা ছিল, যেমন হর্স রাইডিংটা দেখানোর ইচ্ছা ছিল। আমরা সময় সুযোগ অ্যাভেলেবিলিটি অনুযায়ী পারিনি সেটা করতে, ওটা একটা সিনেম্যাটিক বিউটি অ্যাড করতো। আমার অ্যাকশন জনরা ট্রাই করা প্রথমবার, এর জন্য আমার জন্য স্পেশাল থাকবে। রাহিম, যার জঙ্গলি সিনেমাও আমি করছি এখন, তার জীবনের প্রথম সিনেমা ডিরেকশন দেয়া। হি ইজ আ ওয়ান্ডারফুল পারসন, আ ভেরি গুড ভিশনারি। কমার্শিয়াল সিনেমার জন্য আমি বলবো একটা অ্যাসেট, যেখানে আমাদের কমার্শিয়াল ডিরেক্টর খুবই কম এখন। তাকে সাপোর্ট করা ছিল আমার একটা মূল উদ্দেশ্য, যে একজন ডিরেক্টর কখনোই প্রথম সিনেমাতে ডিমোটিভেটেড হতে পারবে না, যে তোমার যা লাগে বলো, আমরা আছি, টেনশন নেই। এবং প্রথম সিনেমার হিরোইন পূজা চেরিও। হ্যাঁ, কারণ আমাদের প্রথম সিনেমা পোড়ামন 2-তে হি ওয়াজ দি অ্যাসোসিয়েট ডিরেক্টর, দহনে হি ওয়াজ দি অ্যাসোসিয়েট ডিরেক্টর। তো রাহিমও, ইনফ্যাক্ট সাইফুল শাহিন আমাদের সিনেমাটোগ্রাফার, যে আমাদের সাথে পোড়ামন 2 থেকেই আছেন, এই টিমের বন্ডিংটা না আমি বলবো খুবই স্পেশাল। সিনেমাতে টিম বন্ডিংটা আসলে খুব ইম্পর্টেন্ট Right. আমার মনে হয়। আমরা আসলে তো মানে নানা কিছুই আমাদের মনে হয় যে যখন একটা কিছু রান করে তখন যদি সেটা কন্টিনিউ করে ভালো, যেমন টিম। জি রাইট। পূজা চেরির সাথে কিন্তু সিয়ামের একটা ভালো, আমি কোনো টিপিক্যাল কোশ্চেন করতে চাচ্ছি জি, না, জি। মানে পূজা চেরির সাথে ফ্রেমে দেখতে খুব ভালো লাগছিল, থ্যাংক ইউ। মানে ডিসকন্টিনিউ হচ্ছে কেন আসলে? আমার আর পূজার জুটিটা যে মানুষ পছন্দ করছে, সেটা আমরা মোটামুটি প্রথম সিনেমার পরে একটা আন্দাজ পেয়েছিলাম, এবং সাকসেসও ছিল, Success. এমন না যে খালি দেখতে ভালো লেগে, রাইট সাকসেসফুল। রাইট। এবং স্পেশাল এই কারণে আমার মনে হয়েছিল যে ইন্ডিভিজুয়ালি পূজাও তার একটা অডিয়েন্স গ্রো করতে পেরেছিল, ইন্ডিভিজুয়ালি কিছু মানুষ আমাকেও পছন্দ করছিল, বাট যখনই আমরা দুজন একসাথে আসছি তখন এই নাম্বারটা, এই ভালো লাগাটা আরও বেড়ে গেছে। কারণ পার্টিকুলারলি আমি বলবো কমার্শিয়াল সিনেমাতে যেটা আমি খেয়াল করেছি, যে দেয়ার ইজ সামথিং কল্ড ম্যাজিক, যেটার উপরে আমাদের কারো হাত থাকে না। এটা কাজ করতে করতেও মাঝে মাঝে আসে, যে ম্যাজিকটা আমরা সালমান শাহ এবং শাবনূর ম্যাডামের ভিতরে এটা বয়সের প্রজন্মের ব্যাপারও থাকে কেমন আসলে কেমন একটা। অদ্ভুত না, তার সেম প্রজন্মের আরেকজনের সাথেও কিন্তু সে অভিনয় করতে পারে, কিন্তু ওই ম্যাজিকটা না থাকতে পারে। True. সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর ওই ম্যাজিক আপনি ফোর্সফুলি ঘটাতেও পারবেন না। তো যখন আমরা দেখলাম যে পিপল আর লাইকিং দিস ম্যাজিক, হোয়াট এভার ইট ইজ, এটা আমাদের জন্য বড় রেসপন্সিবিলিটি ছিল যে এটাকে ওয়েস্ট না করা, এটাকে ইনট্যাক্ট রাখা। এবং এরপরে আসলে সত্যি কথা বলতে অনেকগুলো স্ক্রিপ্ট আমরা পেয়েছি, এমন অনেক গল্প আমি পেয়েছি যেখানে পূজাকে তারা চাচ্ছিলেন, পূজা এমন বেশ কিছু গল্প পেয়েছে যেখানে আমাকে চাচ্ছিল। তো যখন আমরা গল্পটা পড়লাম, দুই সাইড থেকে গল্পগুলো পড়ি, তখন সামহাও আমার কাছে লাগে যে জুটি হিসাবে পাবলিক এটা ডিজার্ভ করে না দেখা, মানে তারা আর একটু বেটার কিছু হয়তো ডিজার্ভ করেন। আচ্ছা, এমন অনেক সিনেমা আছেন যেটা আপনি দেখে ফেলেছেন, যেটা হয়তো ছিল, সেটা হয়তো আমার কাছে এসেছিল, কিন্তু এখন এটা এই বাজ বিচার করতে করতে কি একটা মানে অপমৃত্যুর দিকে চলে যাচ্ছে কিনা, মানে জুটিটা যদি গুড নোটে থাকে, আমার মনে হয় এটাকে অপমৃত্যু বলবো না, আমি বলবো যে দিস ইজ স্টেইং অন এ গুড নোট, কিন্তু আমি কোনো ব্যাড নোটে শেষ করতে চাই না।
সমাপ্তিটা খুব মানে ইম্পর্ট্যান্ট আসলে। এখানে কি আর কোনো মানে মানে এই কথাটাই সরলভাবে বলা নাকি একটা বাজারে তখন একটা চালু ছিল যে সে যখন আ শাকিব খানের সাথে গোলই করল জি। আ তখন একই সময় তো আমাদের সাথে শান করেছে। রাইট। রাইট। তো এটা কি কোনো মানে কোনো রকমের কোনো সমস্যা তৈরি করেছে কিনা? না, সমস্যা তৈরি করেনি। আমরা প্রমোশনের সময় তার একটু আ আনডিভাইডেড অ্যাটেনশন আমরা পাইনি, খুবই স্বাভাবিক বিষয় এটা। আচ্ছা। যেহেতু তাকে ২ দিকেই সময় দিতে হবে। প্রাথমিক দিকে আমাদের ডিরেক্টরিয়াল টিম, কারণ তার তো জীবনের ১ম সিনেমা ছিল। তারও অনেক এক্সপেকটেশন ছিল যে পূজা তো আমাদেরই মেয়ে। আ ওকে আমরা ওকে তো পাওয়াটা আমাদের জন্য এটা নিয়ে আমাদের চিন্তা কোনো করার কি টেনশন করার চিন্তা দরকার করার, এটা ছিল তো আমার না। বাসার হ্যাঁ, মানুষ। রাইট। আমার ঘরের মানুষ ওরা। তো সে হয়তো তার জায়গা থেকে ওই 100% সময়টা পায়নি, এবং অ্যাজ অ্যান আর্টিস্ট I think I will justify পূজা হিয়ার। কারণ ওকেও তো ২ দিকেই টিম মেম্বার সময় হিসেবে কি সিয়াম দুঃখ পেয়েছিল? মানে অনেক সময় কিন্তু অনেক মানে দুঃখ থেকে বা অনেক ইগো থেকেও কিন্তু অনেক কিছু ভেঙে যায়। আমাদের কিন্তু উদাহরণ আছে যেমন হ্যাঁ। সালমান মৌসুমীর জুটিটা ভেঙেছে কিন্তু আউট অফ ইগো। এটা আমরা সবাই জানি। আমার মধ্যে আমাকে ইগোতে হার্ট করা ইটস প্রিটি টাফ। ওকে। কারণ আ আপনি আমাকে অনেকদিন ধরে দেখছেন। আমার মনে হয় যে আমি আসলে ননসেন্স কথা কম বলি, হুম। এবং আমি মানুষ হিসেবে যথেষ্ট রেশনাল যতটুকু আমি জানি। তো আমি আরেকজনের সমস্যাটাও বুঝি। হুম। বাট এট টাইমস আ আপনাকে, আপনার ফ্যামিলিকে, আপনার টিমকে আপনার পরিপূর্ণ সাপোর্ট করতে হবে। মানে আমাদের টিম তার কাছ থেকে অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে বসেছিল আমার মনে হয়। দ্যাট ওয়াজ রং। এবং ওর টাইম, মানুষ তো একটা। সো ওকে ওর প্রপার ডিস্ট্রিবিউশনটা সময় লেগেছে। আ ইন্টারেস্টিং হচ্ছে এই ভিতরকার যে ভুল বোঝাবুঝি, সেটাও বেশ কিছুদিন আগে আমার অফিসেই সেটা সমাপ্তি হয়েছে। আলহামদুলিল্লাহ। এবং আ আমি চাইনি যে এই সুন্দর সম্পর্কটা, পার্টিকুলারলি আন্টি ওয়াজ অলসো আ পার্ট অফ আওয়ার টিম। মানে আমাদের প্যারেন্টাল যে জায়গাটা উনি হুম, ছিলেন, হুম, হুম। ওনার হঠাৎ করে চলে যাওয়াটা না আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে। কারণ উই হ্যাভ লটস অফ মেমোরিজ। শুটিং এ একজন মা আছেন সাথে। তো এটা ওর মা একটা বিশাল নাকি সাপোর্ট আমার অ্যাকচুয়ালি। মা না হ্যাঁ। রাহিমের মা। হুম, হুম, হুম। একজন মায়ের দোয়া থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফাইনালি সেটা ঘটেছে। ভুল বোঝাবুঝির সকল অবসান হয়েছে। হুম। নাও লেটস সি, লেটস প্ল্যান ফর দ্য নেক্সট বিগ থিং। আমি এটাই বলব। আচ্ছা, আবার আমি ক্যারেক্টারে আসি। আমার ক্যারেক্টার নিয়ে জানার আগ্রহটা একটু বেশি আসলে। প্লিজ, প্লিজ। সেটা হচ্ছে আমরা একটু ছোট করে হলেও জানি। সেটা হচ্ছে পাপ্পুন্ন। পাপ্পুন্ন কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল আসলে, ওয়াও! না? চঞ্চল চৌধুরীর সাথে স্ক্রিন শেয়ার। মানে এই ক্যারেক্টারটা আমার একটা মানে খুব বেশি সময় কিন্তু ছিল না। জি। কিন্তু যখন থেকে নাই, তখন থেকে খুব একটা খারাপ খালি, লাগছিল। খালি লাগে না? খালি, খালি লাগছিল। এই একটু শুনি। এই এক্সাক্ট এই লাইনটা হচ্ছে স্ক্রিপ্ট পড়ার সময় রাইট। আমার মা ছিলেন আফসানা মিমি। হুম। উনিও আমাকে বলছিলেন, আ সেলিম কাকা তো এগুলা, মানে গিয়াসউদ্দিন সেলিম গিয়াসউদ্দিন সেলিম। হ্যাঁ। স্যার, উনি তো এগুলা নিয়ে অন্য ধুনে কথা বলেন। তবে উনি ক্লিয়ারলি বলতে চান না। উনি হচ্ছেন ওই প্যারেন্টস যে প্রশংসা করতে চান না এরকম। কিন্তু মিমি আপা আমাকে বলেছিলেন এটা যে, সিয়াম আমার না কেমন জানি বাবা খালি, খালি লাগতেছে এই জায়গাটা। যে স্ক্রিনটা যে নাই, অথবা আমার যে সন্তানটা নাই, আমার মনে হচ্ছে ও থাকলে মনে হয় আরেকটু ভরাট লাগতো। এই জায়গাটা যদি আমি ১ সেকেন্ডের জন্য আমার কো-আর্টিস্ট ফিল করেন, এবং এত এক্সপেরিয়েন্সড কো-আর্টিস্ট ফিল করেন, আমার মনে হয় তাহলে ক্যারেক্টারটা কোনো না কোনো জায়গাতে তার জাস্টিস কিছুটা করেছে। সো দ্যাট স্ক্রিপ্ট ওয়াজ খুব অলসো মায়া ছিল আসলে। খুব মাইন্ড। আমার কাছে খুব খারাপ লাগছিল থিয়েটারে যে সামথিং মিসিং। অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। জি। এটা খুব ইন্টারেস্টিং। আমার মনে হয় হ্যাঁ, হ্যাঁ। এইটা একটা মানে বিখ্যাত ছোটদের উপন্যাস রাইট। থেকে এটার প্রস্তুতিটা কি ছিল? আমি ছোটবেলায় গল্পটা পড়েছি। আমাকে অনেকে বলেছেন যে, "ছবিটা তুমি না করলেও পারতে। সরকারি অনুদানের ছবি হুম, ছিল। হুম। সুযোগ সুবিধা এমনিতেই কম থাকবে জানো। তারপরে কেন করেছো?" এই গল্পটা আমি ছোটবেলায় পড়েছি ভাইয়া। এবং আমার মনে হয়েছে ওই বয়সে, কিশোর বয়সে আমার মনে হচ্ছে আমার জীবনে একটা রাতুল ভাইয়া খুব দরকার। এবং আমি আমার ডানে বামে না, আমার সিনিয়রদের মাঝখানে যাদের সাথে ক্রিকেট খেলতাম, আমি একটা রাতুল ভাইয়া খুঁজতাম। সবার মধ্যে রাতুল ভাইয়ার কোনো না কোনো ছোট, ছোট কোয়ালিটি ছিল, কিন্তু কমপ্লিট রাতুল ভাইয়া ছিল না। তো যে মোমেন্টে আমি জানলাম যে এই গল্পটা করার সুযোগ আমার কাছে আসছে, আমি বলেছি যে আমি আমার অ্যাজ আ জুনিয়র, আমি একজন যেরকম সিনিয়র চেয়েছি, আমি একজন আদর্শ সিনিয়রকে যেভাবে দেখতাম, যে আমার সাথে ফান করবে, সারাদিন হাসি মজা করবে, খেলাধুলাও ভালো থাকবে, কিন্তু দিনের শেষে না আমাকে প্রোটেক্ট করবে। এবং কোনো কাজ খারাপ করলে খারাপটাকে খারাপ বলবে, ভালোটাকে রাইট। অ্যাপ্রিশিয়েট করবে। তো আপনি যদি বলেন রাতুলকে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনের,
রাতুল হচ্ছে ওই ছেলেটা যেই ছেলেটার মতো একটা সিনিয়র সিয়াম ছোটবেলা থেকে চাইতো। অন্তর্জাল। অন্তর্জাল ওয়াজ অল টেকনিক্যাল স্টাফ, যেটার সাথে আমি একেবারেই সম্পৃক্ত ছিলাম না। থ্যাঙ্কস টু আওয়ার ডিরেক্টর দীপন স্যার, উনি আমাকে রিয়েল লাইফ হোয়াইট হ্যাকার্সদের সাথে বসিয়ে দিয়েছেন এবং ছেড়ে দিয়েছেন। তাদের মধ্যে একজন আছেন যে এখন অলমোস্ট লাইক টেক জায়ান্ট হয়ে গেছেন, সে কখনোই সামনে আসতে চান না। উনি এত বড় প্রতিষ্ঠান চালান কিন্তু ওনার কোনো অফিস নেই, উনি অফিস করেন হচ্ছে বিভিন্ন কফি শপে, ওখানকার ফ্রি ওয়াইফাই দিয়ে উনি কাজ করেন, মিটিং করেন, বের হয়ে যান। হি ওয়াজ সাচ অ্যান ইন্টারেস্টিং ক্যারেক্টার। এবং আমার লুক, আমার ক্যাপ, কত কম কথা বলা অথবা একটা লাইন বলা এবং এক লাইনের ভিতরে যা বলতে চাও সেটা বুঝিয়ে দেওয়া, এই প্রত্যেকটা হচ্ছে ওই ক্যারেক্টার থেকে নেয়া। সো হি ওয়াজ দি ইনফ্লুয়েন্স বিহাইন্ড প্লেইং দ্য ক্যারেক্টার। অপারেশন সুন্দরবন। Major Saim Sadat. Oh, what a wonderful experience. Almost 1.5-2 months training. র্যাবের একটা হচ্ছে হেডকোয়ার্টারে আর একটা হচ্ছে খুলনাতে, লম্বা সময়। যিনি আমার ক্যারেক্টারের রেফারেন্স ছিলেন তাকে, হি ওয়াজ দি লিডার অফ দ্য কমান্ডোজ, তাকে সামনাসামনি দেখা। উনি আমার কলেজেরও বড় ভাই সামহাও, এটা পরবর্তীতে আমরা জানতে পেরেছি, নটরডেমের স্টুডেন্ট ছিলেন। এবং ওনাদের ইন্টারনাল ল্যাঙ্গুয়েজ শেখা, ডিফেন্সের ল্যাঙ্গুয়েজ পাবলিকলি একরকম, তাদের ইন্টারনালি আর একরকম। সো দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এবং হাউ আ ডিফেন্স অফিসার থিংস, দ্যাট ওয়াজ মোর ইম্পর্ট্যান্ট। আমি কি প্লে করছি তার থেকেও বড় কথা হচ্ছে আমার মাইন্ডে নেক্সট চাল কি আছে। আমি জানি যে এটা ফেল করলে কি হবে। আমি কখন আমার জুনিয়রদেরকে মোটিভেট করব, কখন আমার টিমের আমাকে বেশি দরকার, কখন আমার ফ্রন্ট থেকে ফেস করে বাকিদের জন্য এক্সাম্পল সেট করা দরকার, এই সব কিছু শিখেছি আমি ওই ক্যারেক্টারের কাছ থেকে। হি ওয়াজ আ ফ্যান্টাস্টিক পারসন। আই রেসপেক্ট হিম, আই লাভ হিম। আমি দামাল সিনেমাটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যে মানে ফুটবল খেলার এই শুটিং এর ব্যাপারটা আসলে আমি একটু মানে স্পেশালি জানতে চাই আর কি। দ্যাট ওয়াজ ভেরি গুড। স্ট্রাইকার দুর্জয়, তার রিয়েল লাইফ একজন মোটিভেশন ছিল। আমি চাই না যে তাকে আর এখন সামনে আনতে, কারণ সেটা নিয়ে আমরা অলরেডি অনেক কথা বলেছি। স্বাধীন বাংলা ফুটবল দল, দি ইন্সপিরেশন। 3 মাস ফুটবল শেখা, বিকজ আই ওয়াজ নেভার এ ফুটবল প্লেয়ার। তাই? আই ওয়াজ নেভার এ ফুটবল প্লেয়ার, আই ওয়াজ অলওয়েজ এ ক্রিকেট প্লেয়ার। আচ্ছা আচ্ছা। তো ফুটবলের কিছু ল্যাঙ্গুয়েজ আছে, ফুটবলের দৌড় আর ক্রিকেটের দৌড় দেখবেন যে সেম হয় না, সেটা শেখা। এবং স্পেশালি আমাকে টপ রাইট কর্নার থেকে একটা ফ্রি কিকে গোল করতে হতো, যেটা স্ক্রিপ্টে লেখা ছিল। সেই গোলটা আমাকে প্র্যাকটিস করতে হচ্ছে এবং আমি 3,500-4,500 ফ্রি কিক প্র্যাকটিস করেছি। কেন জানি পারফেক্ট হচ্ছিল না, মানে যায় মাঝে মাঝে পোস্টে বাড়ি খায়, মাঝে মাঝে বাম কর্নারে যায়, মানে কন্ট্রোল আসছিল। এবং আপনারা যারা সিনেমাতে যে ফ্রি কিকটা দেখেছিলেন যে দুর্জয় ফাইনালি যে গোলটা করে ফ্রি কিক থেকে, এই শটটা হচ্ছে আমার সিনেমার শুটিংয়ের নেয়া একমাত্র শট এবং প্রথম শট। বাহ। এবং প্রথম শট ওটা টপ রাইট কর্নার থেকে গোল হয়েছে। এরপরে আর কোনো মানে শটই নেওয়া হয়নি। ডিরেক্টর বলেছেন দ্যাটস ইট, আমি এটাই চাচ্ছিলাম, আমি আর নিব না। আই গট ইট। হ্যাঁ, বিউটিফুল এক্সপিরিয়েন্স। আমার বন্ধুর সাথে আমি কাজ করছিলাম, আমরা দুজন দৌড়াচ্ছিলাম। আমাদের একদিনের শুটিং আমার মনে আছে যে আমাদের ত্রিপুরা একাদশ না কার সাথে মনে হয় খেলা হচ্ছিল তখন। ক্যামেরা আমাদের সাথে দৌড়াচ্ছিল, মানে 3টা ক্যামেরা একসাথে রোল হচ্ছে, টপ অ্যাঙ্গেল থেকে একটা ক্যামেরা চলছে, কেউ কোনো মোমেন্টে শট ছাড়তে পারবে না। এবং দৌড়াতে দৌড়াতে একটা সময় আসলো যে উই স্টার্টেড ভমিটিং, এবং সেটার সময় শট চলছে। ওইটা করতে করতে মুখ মুছে আবার ওই সেম শট কন্টিনিউ করা এবং শটটা শেষ করে জাস্ট আমরা 2-3জন ছিলাম, আমরা পড়ে গেছি। ফিল্ম মেকিং যে ইটস নট অনলি অ্যাবাউট, এটা শুধুমাত্র না প্রফেশন হতে পারে না, এটা যদি এক্সট্রিম লেভেলে ক্রেজি প্যাশনের জায়গা না থাকলে এটা হয় না আসলে। তো আমরা মানে আরেকটা ক্যারেক্টার নিয়ে অবশ্যই শুনতে চাই, অ্যান্ড দ্যাট ইজ জঙ্গলি প্রিপারেশনটা নিয়ে। তারপর যেহেতু আমরা জাস্ট এটাকে বলতে পারি যে এখন যে ট্রেডটা আমরা বিলং করছি, এখানে যারা যারা আছে আমি একটু সিয়ামের তাদেরকে নিয়ে একটু শুনতে চাই আর কি। শাকিব খান This is the
topmost senior of the industry right now. We should look up to that person. এবং as the commercial hero, he is a different aura. আরিফিন শুভ, আমরা মিস করছি তাকে অবশ্যই। I miss him more কারণ he is like my brother. He's a part of my family. আমাকে নাটকের সময় আমি যখন অভিনয় করতাম সবচেয়ে বেশি মোটিভেট করেছে ভাইয়া, যে I think you can do something in the big screen someday. Keep trying. চৌধুরী Fantastic actor, mind-blowing actor. এখন কি কাকাই বলেন? কাকা বলি, and who can pull the audience. কেন কাকা? এটার জন্য পাপ পুণ্য দেখতে হবে। শরীফুল রাজ, My friend. When we were nothing, we were friends. সেই সময় বন্ধু আর মানে কারা, মানে কমন ফ্রেন্ডস কি? শরীফুল রাজ, জোভান। একবার প্রথম দিক থেকে তো হলে আমি অডিশন দিয়েছি কার সাথে, আমি, জোভান, তসিফ ভাই, আমরা মোটামুটি একসাথে অডিশন দিয়েছি। এরপরে আমাদের বাকি বন্ধুরা আরও অনেকে অ্যাড হয়েছে। টয়া অ্যাড হয়েছে, সাফা অ্যাড হয়েছে, ফারিয়া অ্যাড হয়েছে। সো ওই ব্যাচটা এখনও ইন্ট্যাক্ট আছে। আফরান নিশো, বিউটিফুল পারফর্মার। আচ্ছা, আমাদের যে একটা করি না, একটা ডিভিশন করি, এটাকে আসলে কোনো মানে কোন কারণ আছে যে তিনি ভালো নায়ক, তিনি ভালো অভিনেতা, এটার ডিফারেন্সটা আসলে কি? আমি একটু জানতে চাই, মানে সিয়াম কি মনে করে এখানে আসলে ডিফারেন্সটা কি আসলে? মানে একজন নায়কের কি ভালো অভিনেতা হওয়ার দরকার নাই? মানে ব্যাপারটা কি এরকম কিছু নাকি? আপনি যদি একজন ভালো অভিনেতা না হন, আপনি কমার্শিয়ালি নিজেকে একজন ভালো নায়ক হিসেবে প্রেজেন্টই করতে পারবেন না। কারণ দ্যাট ইজ অলসো পার্ট অফ দ্য ট্রেড, রাইট? দ্যাটস অ্যান ইমেজ। আপনার পরে এসেছেন, কিছু সিনেমা করেছেন, আদর আজাদ। আদরের মাঝখানে তো আমি মানে যেই ফোর্স দেখেছি, যে এনার্জি দেখেছি, দ্যাট ইজ রিয়েলি মানে অ্যাপ্রিসিয়েটেবল। আমি মনে করি যে হি উইল চুজ ফ্যান্টাস্টিক স্ক্রিপ্টস ইন দ্য ফিউচার, কারণ ওর মধ্যে একটা ফোর্স আছে, ওর মধ্যে একটা ভালো কিছু করার একটা ইচ্ছা আছে। এবার আমরা আরেকটু ফোর্স নিয়ে আসি। নায়িকা, হ্যাঁ, নায়িকা পূজা চেরি, ফ্যান্টাস্টিক পারফর্মার। মানে সব দিক থেকে আমার মনে হয় ও সব পারে। শি ইজ এ প্রপার কমার্শিয়াল হিরোইন। পরিমণি, দ্য মোস্ট বিউটিফুল, মিম, ডিজার্ভিং। কিছু কিছু জায়গা আমার কাছে মনে হয় ওকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারিনি, কারণ আসলেই মানে বলিউডও যদি চিন্তা করি, শি ইজ ভেরি প্রেজেন্টেবল। মানে আপনি যদি ওকে বলিউডের কোনো অ্যাক্ট্রেসের পাশে রাখেন, শি ইজ ভেরি প্রেজেন্টেবল। নুসরাত ফারিয়া, ফ্যান্টাস্টিক ড্যান্সার। জয়া আহসান, ভেরি গুড পারফর্মার। দেখি শি ইজ অলমোস্ট দেয়ার। জংলি উইল প্রুভ দ্যাট। বুবলি। প্যাকেজ অফ এভরিথিং। আমরা একদম জাস্ট শেষ মুহূর্তে চলে এসেছি। সো আমার দুটো ক্যারেক্টার নিয়ে শোনার খুব আগ্রহ। একটা হচ্ছে বিশ্বসুন্দরী, মৃধা। আমার মৃধা, বিফোর জংলি। একটু ছোট করে প্রথমে কোনটা বলবো? বিশ্বসুন্দরী ওয়াজ চয়নিকা দিদি ক্যারেক্টারটাকে যেভাবে ডিজাইন করেছেন, আমরা ট্রাই করেছি সেটাকে ওভাবেই করে প্লে করতে। এবং আমি জানতাম যে এখানে কিছু সবার একই সাথে ভালো লাগবে এমন নাও হতে পারে, কারণ কিছু ওভার দ্য টপ জিনিস থাকবে। কিন্তু তার মিউজিক্যাল সেন্স অথবা সে যেভাবে করে ক্যারেক্টারটাকে প্রেজেন্ট করেছেন, যে আমরা একটা গ্রিন ফ্ল্যাগ কোনো ছেলেকে যদি আমরা বলে থাকি যে মেয়েদেরকেও রেসপেক্ট দেবে, তাকে সে কীভাবে একটা মেয়েকে ট্রিট করছে, দ্যাট ইজ বিউটিফুল টু ওয়াচ। বাট বিশ্বসুন্দরী করার পিছনে সবচেয়ে বড় আমার কারণ ছিল দ্য কেমিস্ট্রি দ্যাট আই হ্যাড উইথ চম্পা ম্যাম। মা ছেলের কেমিস্ট্রি। আমি পুরো স্ক্রিপ্ট পড়ার পরে আমার কাছে আমি একটা সিকোয়েন্সই মার্ক করেছিলাম। আমি জানতাম এই একটা সিকোয়েন্স সিনেমা ডিফাইন করতে পারে। সেটা হচ্ছে, আপনি দেখেছিলেন বিশ্বসুন্দরী, রাইট? তো আপনি আরও ভালো জানবেন, যখন মায়ের সামনে ছেলে কনফেস করে, প্রথমবার মায়ের সামনে ভয়েস রেজ করে, অ্যাজ এ ইয়াং আর্টিস্ট, তার মতো একজন লেজেন্ডারি অ্যাক্ট্রেসের সামনে এই পিচে গিয়ে পারফর্ম করা, আমার মনে হয়েছে যে আমি স্ক্রিপ্ট পড়ার সময় আমার কাছে টেনশন মনে হয়েছে। মৃধা হচ্ছে রিভার্স বাবার সাথে। এক্স্যাক্টলি। এবং খেয়াল করে দেখবেন যে এই ছেলে কিন্তু ভোকাল না। স্বাধীন বিশ্বসুন্দরীর যেরকম ভোকাল ছিল, এ কিন্তু বাবার সবকিছুই খুব চুপচাপ মেনে নেয়। কারণ তাদের দুজনের মাঝখানের সমস্যাটা কিন্তু অন্য জায়গায়, এটা মনস্তাত্ত্বিক। তারা দুজনকে অসম্ভব ভালোবাসে, কিন্তু কেউ কখনো বলতে পারে না। আমাদের ওয়ান লাইনার কিন্তু এটাই ছিল, আমরা অনেকই প্যারেন্টসদেরকে অনেক বেশি ভালোবাসি, অনেক প্যারেন্টস আমাদেরকে অনেক বেশি ভালোবাসে, এবং আমাদের একটা সময় মনে হয় যে আর কিছুটা সময় পেলে হয়তো আমরা বলতে পারতাম। রাইট। তো সেই সময়টার জন্য অপেক্ষা না করা। এবং সবাই সেই সময় পায়ও না আসলে।
জঙ্গলি। আমার লাস্ট ফিউ ইয়ার্সের ভিতরে পাওয়া আমার সবথেকে কাছের স্ক্রিপ্ট। একটা রিজন এরকম হতে পারে যে এই গল্পের এবিসিডি যখন লেখা হচ্ছে তখন থেকে আমি টিমের সাথে আছি। যে রিয়েল ইভেন্টের উপরে এই গল্পটা নির্মিত সেই রিয়েল ইভেন্টটা আমি নিজে স্টাডি করেছি, আমি জানি, এবং সেটা একেবারে বাংলাদেশেই হয়েছে এবং আমাদের আশেপাশেই হয়েছে। তাই দর্শক অনেক বেশি হয়তো কানেক্ট করতে পারবেন। আমার জঙ্গলি করার সময় আমার মনে হয়েছে যে আমি এমনভাবে প্রেজেন্ট করতে চাই যে আমি আগে কখনো কাজ করিনি। আমি আমার ক্ষুদ্র ক্ষমতায় সর্বোচ্চটুকু দিতে চাই, তার থেকে বেশি দিতে চাই। আমি যদি সিনেমা না করি, আমি যদি আল্লাহ তাআলা যদি আমাকে অন্য কোনো প্রফেশনে নিয়ে যান, আল্লাহ তাআলা যদি আমাকে অন্য কিছু করান, তাহলে যেন আমার আফসোস না থাকে যে ওকে ফাইন, মাই লাস্ট ওয়ার্ক ওয়াজ জঙ্গলি। এরকম একটা জায়গায় যাওয়ার। তাও প্লাস মাইনাস পজিটিভ নেগেটিভস অনেক কিছু থাকবে। তবে আমি যেই শান্তি পেয়েছি ক্যারেক্টারটা প্লে করে, জার্নিটা কন্টিনিউ করে উইথ দিস টিম, এই শান্তি আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। দ্যাট ওয়াজ মাই সিনেম্যাটিক জার্নি, আই থিঙ্ক। একই সিনেমায় দুজন নায়িকাকে হ্যান্ডেল করতে কেমন লাগে আসলে, বা কেমন লাগলো? এইসব বেগ ডিরেক্টরদের পেতে হয়, এগুলো আমাদের tension না। আমাকে যেখানে দাঁড়া করাবে আমি সেখানেই অ্যাক্টিং করবো। কেমন লেগেছে স্পেশালি এই সিনেমার বেলায় দুজনের সাথে কাজ করে? বুবলির সাথে এর আগে টান খুব টান করেছি। প্রশংসিত জি হয়েছিল। জি হ্যাঁ, জি। তো কেমন আমার লাগলো বিগ স্ক্রিন শেয়ার করে? আমরা টানের পর থেকে ওয়েট করছিলাম। বুবলির সাথেও এই সেম একটা জিনিস ঘটেছে। আমরা একসাথে বেশ কিছু কমন স্ক্রিপ্ট পেয়েছিলাম। কিন্তু সামহাউ মানে আই ওয়াজ Work নট ফিলিং করছিল ইট। না? আই ওয়াজ নট ফিলিং ইট। আচ্ছা যে আচ্ছা আচ্ছা। বুবলি হয়তো অনেকগুলো কন্টিনিউ করেছে, আবার কয়েকটা আমি করিনি। তো দিস ওয়াজ দ্য পারফেক্ট স্ক্রিপ্ট। Okay. বুবলিরও ফাইনেস্ট একটা পারফরমেন্স আমরা জঙ্গলিতে দেখতে পারবো। বুবলির সাথে যেটা হয়েছে এরকম, যখন আমরা অনেক টাইট স্কেডিউলিং, টাইট বাজেটিং, গল্পের মেরিট ইনট্যাক্ট রেখে সিকোয়েন্স ড্রপ না করে কন্টিনিউ করা, কোনো সিকোয়েন্স কালকের জন্য ফেলে না রাখা, এরকম এনভায়রনমেন্টে কাজ করি, তখন খুব ইম্পর্ট্যান্ট আমার কো-আর্টিস্টকে সেমভাবে আন্তরিক হওয়া, যেটা আমার মনে হয় আমরা বুবলি এবং দিঘি দুজনের কাছ থেকে পেয়েছি। কখনো শুটিং সেটে না বলতে কোনো কিছু আমরা শুনিনি। দে ওয়ার অলওয়েজ দেয়ার। সকাল ৫টার শুটিং হলে সেটাও আমরা করেছি। রাতের যদি একটু লেট হয়ে যায় তাও আমরা কাজটা শেষ করে গিয়েছি। এবং প্রত্যেকে স্ক্রিপ্টে যে আলাদাভাবে একটা দম আছে, স্ক্রিপ্ট ইটসেলফ ইজ এ হিরো, Okay. দেন ইউ ক্যান বি ওয়ান অফ দ্য হিরোজ অফ দ্য ফিল্ম। কিন্তু আপনার স্ক্রিপ্ট যদি হিরো না হয়, দেন ইউ আর গোনা বি ওয়ান অফ দ্য ক্যারেক্টার্স। জাস্ট আই ডোন্ট নো, মেবি ওয়ন্ট বি সামথিং রিমেম্বারেবল। দুজন অ্যাক্ট্রেসের কাছ থেকে আমাদের টিম ফুল সাপোর্ট পেয়েছে, এবং তারা তাদের ক্যারিয়ারের আমার মনে হয় টার্নিং ২টা পারফরমেন্স এখানে গিফট করে গেছে। আরেকজনের কথা না বললেই না। সিনেমাটা দেখার পরে আপনিও জিজ্ঞেস করবেন, দর্শকও জিজ্ঞেস করবে যে এটা কে, ও কই ছিল এতদিন? সে হচ্ছে নৈরিতা। Okay. আমি পার্সোনালি ফ্যামিলি অডিয়েন্সের জন্য কাজ করতে ভালোবাসি। আমি চাই আমার কাজগুলো পরিবারের বয়স বাদ দিয়ে সবাই দেখতে পারুক। যে আমি কোনো ফ্যামিলি ঈদের সময় সিনেমা দেখতে আসলো, তার বাচ্চা আছে সাথে, মুরব্বি আছে সাথে, তার জন্য এই হেজিটেশনে না ফিল করতে হয় যে আচ্ছা এই ছবিতে কি আমি আমার বাচ্চা নিয়ে যাব দেখতে, হুম। অথবা বাবা মা সাথে আছে, যাওয়া কি ঠিক হবে, এমন কোনো অপ্রীতিকর কিছু যদি সামনে আসে। তাই আমরা প্রথম থেকেই ক্লিয়ার করেছি আমরা ছবিটা বানিয়েছি ফ্যামিলির জন্য। আর এই সিকোয়েন্স করতে গিয়ে সিনেমার লাস্টের দিকের কিছু জায়গা আছে, আহ, থাকে না যে আমার ওই ডায়েরি অথবা আমার যে মেমোরি লেন, সেখানে সবসময় স্টার মার্ক দিয়ে হাইলাইট করা একটা জায়গা থাকবে। এই সিনেমাতে এরকম একটা ঘটনা ঘটেছে। আমি খুব ট্রাই করব যে ইনশাল্লাহ সামনে কাজ করলে যেন এটাকে উতরে যাওয়ার চেষ্টা করব। তবে অ্যাজ এ পারফর্মার আমার জন্য মনে হয় ইটস গোনা বি ভেরি টাফ ফর মি। মানে একদমই শেষের দিকে চলে এসেছি। মানে ডায়েরি লিখতেন কিনা, বা এখনো লেখেন কিনা? লিখতাম, আগে লিখতাম। কি খালি অভিযোগের জন্য লিখতেন না না না, নাকি সবকিছুই লিখতেন, রেগুলারটাই লিখতেন? আমাকে না কাজের প্রয়োজনে অনেক মানুষের সাথে অনেক কথা বলতে হয়, এক্সট্রোভার্ট হতে হয়। বাট আই ওয়াজ নেভার অ্যান এক্সট্রোভার্ট। আমি ছোটবেলা থেকে একা একা বড় হয়েছি। আমি একমাত্র সন্তান, আমার বাবা মা দুজনই চাকরি করতেন। তো আমার সারাদিন অনেক কিছু বলতে ইচ্ছা করতো। আমি কখনো বাসায় আসার পর আর আব্বা আমাকে বলতাম না। মনে হতো যে লজ্জা লাগতো, তারা অফিস করে এসেছে, এখন এটা বললে কি ফিল করবে। আচ্ছা। আমার অনেক অভিযোগ। তো সেগুলো না বলতে বলতে আমার এমন একটা সিচুয়েশন হয়েছে যে আমি নিজের সাথে নিজে তখন কথা বলা শুরু করেছি। তো যখন আমার অনুযোগ শোনার কেউ ছিল না, তো আমি আমার নিজের একটা ইমেজ ক্রিয়েট করেছিলাম যে
আমি আমার অভিযোগ শুনবো, আমি আমার অনুযোগ শুনবো, আমি আমার নিজেকে সলিউশন দিব। তো তখন থেকে হচ্ছে লেখালেখির প্র্যাকটিস। আর সেটাও একটা সময় বন্ধ হয়ে যায়। কারণ আমার পার্সোনাল জিনিস যদি অন্য কেউ পড়ে তখন আমার মনে হয় যে না, সেটা আমার জিনিসটাকে জাস্টিফাই করবো না। আমরা আরেকটা মানে পপুলার কালচার থেকে দূরে সরে গেছি, সেটা হচ্ছে চিঠি। এটাই জি। হচ্ছে আমাদের অনুষ্ঠানের জি। লাস্ট জানতে চাওয়া। সেটা হচ্ছে যে এখন যদি আমি বলি যে সেই যে সিয়াম যখন প্রথম আসলো, ফিকশনেই প্রথম জি। আসলো, একদম একটা নতুন ছেলে, একদল তরুণ আসলো, তাদের মধ্যে একজন ছিল। সেই সিয়াম যে স্ট্রাগল করতে, করতে আজকের একটা পজিশনে এসেছে এবং আমরা বিশ্বাস করি সিয়াম আরো এগিয়ে যাবে। আমরা ধরে নিই যে সে একটা মিডল জায়গায় আছে তার ক্যারিয়ারে। সেই সিয়ামকে যদি আমি ৩ লাইনে কিছু বলতে বলি, আজকের সিয়াম, সেই সিয়ামকে কি বলবে আসলে? ৩ লাইন বলবো না। আমি বলবো যে আই এম প্রাউড অফ ইউ বয়। You have tried and I know you will be there. ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের ফাইজান স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ। অনেকদিন পর আপনার সাথে কথা বললাম। খুবই ভালো লাগলো। প্রিয় দর্শক, আজ আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে সিয়াম আহমেদের ডায়েরিটা ক্লোজ করে দিচ্ছি। কিন্তু আপনারা জানেন যে সিয়াম আহমেদের আরো অনেক অ্যাচিভমেন্ট আছে যা আপনারা জানেন, বিশ্বাস করেন এবং আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং আমাদের সব সিনেমার জন্য সবসময় শুভকামনা রাখবেন। সবাইকে আবার ধন্যবাদ।